মদের গ্লাস হাতে আগুনের ধারে বসে আমি তাকে বলেছিলাম, আমি তোমাকে জোর দিয়ে বলতে পারি, আমার সামনে কোনো ভূত সশরীরে না এলে আমি ভয় পাবো না, কিছুতেই না। কথাটা বলেই আমি উঠে দাঁড়ালাম। সেই শীর্ণ দেহ বৃদ্ধ লোকটি বলল, তোমার যা খুশি তুমি সেটা বলতেই পারো। আমি তাকে বলেছিলাম, শোনো, আমার বয়স 28 বছর। এই 28 বছরে আমি কখনো ভূত দেখিনি। এক বৃদ্ধা আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসেছিল। বিস্ফারিত হয়েছিল তার ম্লান চোখ দুটো। সে বলল, কি বলো গো? হ্যাঁ, তোমার বয়স 28 বছর হলো, আর তুমি এই ধরনের বাড়ি কোথাও দেখোনি? সে কি? যাকে যাই হোক, এখানে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে, তুমি অনেক কিছু দেখতে পাবে। আমার সন্দেহ হচ্ছিল, কারণ আমি জানতাম বুড়ো বুড়িরাই মানুষের মনে এক অতি প্রাকৃত অলৌকিক ভয় ঢুকিয়ে দেয়। সেকালের বড় পুরনো আমলের একটা আয়নায় আমার প্রতিফলন দেখতে লাগলাম। এক অস্বাভাবিক সংকল্পের দৃঢ়তায় আমার দেহটাকে কেমন যেন শক্ত দেখাচ্ছিল। আমি বললাম, ঠিক আছে, আজ রাতে যদি কিছু দেখি তাহলে না হয় আমার জ্ঞান বাড়বে। আমি সংস্কার মুক্ত খোলা মন নিয়ে এই ব্যাপারে পরীক্ষা করতে এসেছি। বৃদ্ধ আবার আগের মতো বলল, করো করো তোমার যা খুশি। বাইরের বারান্দায় কারোর পায়ের শব্দ আর ছড়ি ফেলার আওয়াজ শুনতে পেলাম। সঙ্গে সঙ্গে দরজা ঠেলে আর একজন বুড়ো লোক ঘরে ঢুকল। এই লোকটি প্রথম লোকটির থেকে আরও বৃদ্ধ এবং লোল চর্ম। সে একটা লাঠির উপর ভর দিয়ে হাঁটছিল। ঘরে ঢুকেই একটা ইজি চেয়ারের উপর বসে পড়ল সে, আর বসেই কাশতে শুরু করল। প্রথম লোকটি আগন্তুকের পানে অসন্তোষের সঙ্গে তাকালো। বৃদ্ধা আগন্তুকের পানে একবার তাকালোও না, আগের মতোই আগুনের দিকেই তাকিয়ে রইল। কাশি থামতে আগন্তুক বলল, তুমি নিজে থেকেই এটা বেছে নিয়েছ? হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ, আমি নিজে থেকেই এটা বেছে নিয়েছি। আগন্তুকের চোখে একটা কাপড়ের ঢাকা ছিল। সেটা সরিয়ে আমাকে দেখতে গেলে আমি দেখলাম তার চোখ দুটো ছোট অথচ উজ্জ্বল। সে আবার কাশতে লাগলো। তখন প্রথম বৃদ্ধটি তাকে এক গ্লাস মদ দিয়ে বলল, নাও নাও, এটা পান করো। আগন্তুক বৃদ্ধ যখন গ্লাসে মদটা ঢালছিল তখন তার ছায়াটাকে খুব বড় দেখাচ্ছিল দেওয়ালের উপরে। সেই ছায়াটা যেন উপহাস করছিল তার শীর্ণ দেহটাকে। আমার মনে হচ্ছিল মানুষ বুড়ো হলেই তার মানবিক গুণগুলো দিনে দিনে ঝরে যায় তার মধ্য থেকে। এই তিনজন বৃদ্ধের উপস্থিতিতে অস্বস্তি বোধ করতে লাগলাম আমি। তার শীর্ণ দেহের নীরবতা, নুব্জতা আর তাদের কুটিল মনের বিচ্ছিন্নতা বোধ অস্বস্তিতে ভরিয়ে তুলেছিল আমার মনটাকে। আমি বললাম, তোমার এই ভুতুড়ে ঘরটাতে যদি আমাকে কোনো ভূত দেখাতে পারো তাহলে আমি খুশি হব, আমি নিজেকে ধন্য মনে করব। কাশতে কাশতে আগন্তুক বৃদ্ধ হঠাৎ আমার মুখপানে তাকালো, কিন্তু কেউ আমার কথার কোনো উত্তর দিল না। আমি আবার প্রথম বৃদ্ধকে বললাম, এই যে, আমাকে কিছু দেখাতে আর আপনাকে কিচ্ছু করতে হবে না। প্রথম বৃদ্ধ আমার কথার উত্তরে বলল, ঘরের বাইরে দরজার কাছে একটা বাতি আছে, তুমি যদি ওটা নিয়ে বারান্দা দিয়ে ওই লাল ঘরটায় আজ রাতে যেতে পারো তাহলেই দেখতে পাবে। বৃদ্ধা বলল, হ্যাঁ,
বিশেষ করে আজকে রাতেই। তবে একা যাবে কিন্তু। আমি বললাম, খুব ভালো কথা, কিন্তু কোন দিকে যাব? তুমি বাইরে বারান্দায় গিয়ে একটু গেলেই একখানা দরজা পাবে। সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে একখানা ঘোরানো সিঁড়ি পাবে। সেই সিঁড়ি বেয়ে কিছুটা উঠলেই একখানা চাতালও পাবে। সেই চাতালের বাঁ দিকে আর একটা দরজা আছে। সেই দরজা দিয়ে ঢুকলে একটা টানা বারান্দা পাবে। সেই বারান্দার শেষ প্রান্তেই আছে লাল ঘর। আমি বললাম, ঠিক আছে। দ্বিতীয় বৃদ্ধ বলল, তুমি কি সত্যি সত্যি যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি বললাম, হ্যাঁ, আরে এই জন্যেই তো এখানে এসেছি আমি। এই বলে আমি দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার কাছ থেকে একবার পিছনে ফিরে তাকিয়ে দেখলাম ওরা তিনজন, অর্থাৎ বৃদ্ধা, বৃদ্ধ আর একজন বৃদ্ধ, আগুনের কাছে এক জায়গায় ঘন হয়ে বসে আমার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দরজা খুলে তাদের শুভরাত্রি জানিয়ে বেরিয়ে পড়লাম। জ্বলন্ত বাতিটা হাতে তুলে নিয়ে হিম শীতল অন্ধকার বারান্দা পার হয়ে সিঁড়ি বেয়ে চাতালে গিয়ে আবার একটা দরজা পার হয়েই সেই টানা বারান্দায় গিয়ে পড়লাম। এই বাড়িটা ছিল একজন লর্ডের। তিনি তিনজন বৃদ্ধের হাতে এই পুরনো আমলের বাড়িটার দেখাশোনার ভার দিয়ে যান। এই বিরাট বাড়িটার গঠন, আসবাবপত্র, সাজসজ্জা সবই পুরনো আমলের, এবং কেমন যেন ভুতুড়ে একটা ভাব বিরাজ করছে এই বাড়ির সর্বত্র। আমি যখন বাতি হাতে যাচ্ছিলাম তখন আমার ছায়াটা কাঁপছিল। অবশেষে আমি সেই লাল ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে বাতিটা জেলে ঘরখানার চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। আমার মনে পড়ল, এই লোবেন প্রাসাদের লাল ঘরেই অতীতে একদিন এক ডিউক যুবক বয়সে মারা যান। এই প্রাসাদের প্রচলিত ভৌতিক কুসংস্কারকে সাহস করে জয় করতে গিয়েই মৃত্যুবরণ করতে হয় তাকে। আসলে তার মূর্ছার রোগ, কিন্তু এই রোগের ফলে তার মৃত্যু হলেও কুসংস্কারাচ্ছন্ন লোকেরা বলতে থাকে ভৌতিক ক্রিয়াই তার মৃত্যুর কারণ। এই ঘরে আর এক মহিলারও মৃত্যু ঘটে। আসলে তার স্বামী ঠাট্টা করে তাকে ভয় দেখাতে গেলে মহিলার মৃত্যু ঘটে। এইভাবে এই লাল ঘরকে ঘিরে দিনে দিনে কত রূপকথার সৃষ্টি হয় এবং তা ছড়িয়ে পড়ে লোকের মুখে মুখে। আমার মনে হয় যুগ যুগ ধরে সঞ্চিত কত রহস্যের এক অন্ধকার বিশাল সমুদ্র স্তব্ধ হয়ে আছে এই ঘরখানায়। আর আমার হাতে এই জ্বলন্ত বাতির আলোক বৃত্তটুকু সেই সমুদ্রের মাঝে সামান্য এক দ্বীপ মাত্র। আমি ঘরটাকে খুঁটিয়ে দেখার জন্য 7টা বাতি ফেলে দিলাম। তারপর দরজা খুলে বাইরে এসে বারান্দায় আবার নিজের হাতে রাখা আরও 10টা বাতি নিয়ে সেইগুলো জ্বেলে দিলাম। মোট 17টা বাতি আমি ঘরের জানলাগুলোর কোণে কোণে ও বিভিন্ন জায়গায় রেখে দিলাম। একটা জানলা খুলে দেখলাম সারা আকাশ জুড়ে ছড়িয়ে আছে চাঁদের আলো। আমার কেবল মনে হচ্ছিল চুপিসারে নিঃশব্দ পদসঞ্চারে কে যেন আসছে। সময় কাটাবার জন্যে আমি আপন মনে কবিতা আবৃত্তি করলাম, নিজের সঙ্গে নিজেই কথা বলতে লাগলাম। কিন্তু সেই সব কথার প্রতিধ্বনি অদ্ভুত শোনাতে লাগলো আমার কানে। মাঝরাতের পর এক কোণে রাখা একটা বাতি নিভে গেল। একটা কালো ছায়া ঘন হয়ে উঠল তার জায়গায়, কিন্তু আমি বাতিটা নিয়ে যাওয়া দেখিনি। কোণে অন্ধকার জমে উঠতে আমার মনে হলো কে যেন এসে বসেছে। দেশলাই নিয়ে গিয়ে নিভে যাওয়া বাতিটা আবার জ্বাললাম। এদিকে টেবিলের ওপর রাখা বাতি দুটো নিভে গেল। টেবিলের উপর একটা বাতি আবার জ্বালাতেই আয়নার তলায় রাখা একটা বাতি নিভে গেল। মনে হলো
মনে হলো কে যেন বাতিটা নিভিয়ে দিয়ে পোলতেটাকে আঙুল দিয়ে টিপে ধরে আছে, আর তার জন্য বাতিটা নিভে যাওয়ার পরে কোনো ধোঁয়া বার হচ্ছে না। এবারে খাটের কাছে যে বাতিটা ছিল তাও নিভে গেল। ক্রমশ আমার অবস্থাটাও শোচনীয় হয়ে উঠতে লাগলো। নিভনো বাতি জ্বালাতে না জ্বালাতেই অপর একটা কি দুটো বাতিও নিভে যেতে লাগলো। সারা ঘরময় ছোটাছুটি করে বেড়াতে লাগলাম আমি। এইভাবে সামান্য একটা বাতির আলো দিয়ে ছায়া আর অন্ধকারের সঙ্গে এক আশ্চর্য অর্থহীন সংগ্রামে মেতে উঠলাম আমি তখন। যে ছায়া অন্ধকারকে আমি ভয়ে ভয়ে দূরে ঠেলে সরিয়ে দিতে চাইছিলাম, সেই ছায়া আর অন্ধকার জোর করে আমার ঘাড় ও বুকের ওপর চেপে বসার জন্যে ছুটে আসছিল চারিদিক থেকে। অবশেষে শেষ বাতিটাও নিভে গেল। আমার হাত কাঁপতে লাগলো। আমি আর দেশলাই জ্বালাতে পারলাম না। বারান্দায় চাঁদের আলো আছে মনে পড়ে যাওয়ায় এই ঘর থেকে পালাবার জন্য দরজার কাছে ছুটে যেতে চাইলাম। অন্ধকারে কিচ্ছু দেখতে না পাওয়ায় খাটে ধাক্কা লেগে পড়ে গেলাম। উঠে যেদিকেই যাওয়ার চেষ্টা করলাম সেই দিকেই কোনো না কোনো ভারী আসবাবপত্রে ধাক্কা খেতে লাগলাম। দেখতে দেখতে শেষের স্মৃতিবোধটুকুও চলে গেল আমার মন থেকে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দরজা খুঁজে পেলাম না কিছুতেই। আর তারপর আর কিছুই মনে নেই আমার। দিনের আলোয় চোখ মেলে চাইলাম আমি। দেখলাম আমার মাথায় তখন ব্যান্ডেজ বাঁধা। শীর্ণ হাড়ওয়ালা সেই প্রথম বৃদ্ধটি আমার মুখপানে তাকিয়ে বসে আছে আমার পাশে। কি ঘটেছে, কেন আমার এই অবস্থা, তার কিছুই মনে পড়ল না। সেই বৃদ্ধা আমায় নিজে এক গ্লাস জল গড়িয়ে দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি কোথায়? বৃদ্ধা বলল, সকালবেলায় আমরা তোমায় লালগড়ে গিয়ে দেখতে পাই। তোমার মাথায় মুখে রক্ত লেগেছিল। আমি এবার ধীরে ধীরে স্মৃতিশক্তি ফিরে পেলাম। গত রাতের সব ঘটনার কথা মনে পড়ল আমার একে একে। একজন বৃদ্ধ তখন আমাকে বলল, তাহলে তুমি এবার বিশ্বাস করলে তো যে এই লাল ঘরটা ভুতুড়ে? আমি বললাম, হ্যাঁ। তাহলে তুমি তুমি কিছু দেখেছো তো? বলো বলো, কার ভূত তুমি দেখলে? হ্যাঁ, ভূতটা কি বৃদ্ধ আর্ল বা ডিউকের, নাকি সেই যুবতী বাউন্ড পরীর? আমি বললাম, দেখুন কোনো ভূতই আমি দেখিনি। আসলে কোনো ভূতই নেই ওই ঘরে। আছে শুধু ভয়। এই ভয়ই মরণশীল মানুষের মনকে আচ্ছন্ন করে রাখে বিপদের মুখে। এমনকি অনেক সময় মৃত্যুর মুখে ঠেলে দেয় মানুষকে। এই ভয় কেউ দেখতে পায় না চোখে, কোনো শব্দ শুনতে পায় না কানে, কোনো যুক্তি মানতে চায় না মনে। এই ভয় বারান্দা থেকে আমার সাথী হয়ে ঘরের উপর প্রান্তে গিয়েছিল আমার সঙ্গে। আর এই ভয়ের সঙ্গেই আমি সংগ্রাম করি এই অন্ধকার লাল ঘরে। আমার কথা শুনে দ্বিতীয় বৃদ্ধ বলল, আমরাও কোনোদিনও ভূত দেখিনি এ বাড়িতে। শুধু ভয়ে আমরা কোনোদিন লাল ঘরে ঢুকিনি। এর আগে আমি কোনোদিন একা একা বড়দিনের ছুটি কাটাইনি। ঘুরতে ঘুরতে হঠাৎই এসে পড়েছিলাম এই নির্জন অঞ্চলটাতে। একা একা বসেছিলাম ওই সাজানো গোছানো ঘরটায়। কেমন যেন একটা অলৌকিক, একটা অপ্রাকৃত অনুভূতি আস্তে আস্তে আচ্ছন্ন করে ফেলছিল আমার মনটাকে।
মাথায় এক রাশ ভৌতিক চিন্তা। এ ঘরে কত লোক থেকে গিয়েছে? অতীতের শব্দ আর গন্ধে ভরা সেই ঘরখানা, সেই শব্দ আর গন্ধ যেন আমার চেতনার প্রান্ত সীমাকে একটু একটু করে ছুঁয়ে যাচ্ছে। একটু চেষ্টা করলেই সেগুলো যেন ধরা পড়বে আমার কাছে। আমি বুঝতে পারছি, আমি বেশ বুঝতে পারছি, আমি যেন একটু একটু করে অতীতের মধ্যে ডুবে যাচ্ছি। অতীন্দ্রিয় অনুভূতির মধ্যে ধরা পড়তে চাইছে আমার গোটা অতীত। অতীতের সমস্ত বড়দিনগুলো, সমস্ত বড়দিনগুলো পাগলের মতো তালগোল পাকিয়ে যাচ্ছে আমার মনে। শৈশবের বড়দিন, এই তো সেই শৈশবের বড়দিন। আমার বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। হয়তো জানলায় ক্রিসমাস গাছ, পুডিংয়ের মধ্যে লুকোনো 6টা পেঁচ, প্রত্যুষের তরল অন্ধকারে ঘুম ভেঙে জেগে ওঠা, পায়ে মোজা পরা। হ্যাঁ, এই তো সমস্ত খুঁটিনাটি মনে পড়ছে। এক এক করে সব কিছু মনে পড়ছে। আবার বয়ঃসন্ধিকালের বড়দিন, বাড়িতে মা বাবার সঙ্গে দিন কাটানো, সেসব সত্যি এক যুদ্ধ। প্রচণ্ড ঠান্ডা, বিদেশ থেকে আসা সেই পত্রগুচ্ছ। না, আমি কিছুই ভুলে যাইনি। মনে পড়ছে আমার যৌবনোজ্জ্বল দিনগুলোর কথা। সেই যৌবনের বড়দিন, প্রেমের ছোঁয়া লাগছে জীবনে, সঙ্গে প্রেমিক। চারদিকে বরফ পড়ছে, আমার মন মন্ত্রমুগ্ধ। সাথে লাল মদ, একটা চুমু। মধ্যরাত্রির আগে পর্যন্ত অন্ধকার পথে মনের খুশিতে হেঁটে বেড়ানো, পায়ের নিচে জমি বরফে ঢেকে সাদা বরফ, মাথার উপরে কালো আকাশ, সেখানে অসংখ্য তারা, হীরের মতো উজ্জ্বল এক একটা তারা। কি হচ্ছে আমার সাথে? সারা জীবনের সমস্ত বড়দিনগুলো এসে যেন ভিড় করছে আমার মনের আকাশে। আর এই প্রথম একলা কাটানো আমার বড়দিন। আজ আমি নিঃসঙ্গ, একান্ত একলা। কিন্তু না, আমার মুহূর্তগুলো কিন্তু নির্জনতায় ভরা নয়। অতীতে এবং বর্তমানে যারা ক্রিসমাসের অবকাশের দিনগুলো একা একা কাটিয়েছে বা কাটাচ্ছে, অনুভূতির জগতে আমি তাদের সাথী। মনে হচ্ছে এখন যদি চোখ বন্ধ করি, তাহলে আমার কাছে অতীত বা ভবিষ্যৎ বলে আর কিছুই থাকবে না। থাকবে শুধু সীমাহীন বর্তমান। আর তা হলো সময়। কিন্তু যত বড় বিশ্ব নিন্দুকই হও না কেন, যত বড় অধর্মচারী, বড়দিনের সময় একলা দিন কাটাতে হলে একটা অদ্ভুত অনুভূতি তোমাকে পেয়ে বসবে। বিশেষ করে আজকের মতো এই বিষণ্ণ সন্ধ্যায়। তাই এক যুবক যখন এসে আমার ঘরে ঢুকলো, তখন কেমন যেন স্বস্তি পেলাম। না, এর মধ্যে কিন্তু কোনো রোম্যান্টিক ব্যাপার নেই। একথা ঠিকই যে আমি একজন মহিলা, কিন্তু নয় করে আমার বয়স এখন প্রায় 50-এর কাছাকাছি। আমি একজন অবিবাহিতা স্কুল শিক্ষিকা। ছাত্রী শাসন করতে করতে আমার মুখখানাই বোধ করি করাল দর্শন হয়ে গেছে।
মাথার চুল অবশ্য এখনো কালোই রয়েছে, কিন্তু বয়সের ভারে চোখের দৃষ্টি হয়ে পড়েছে ক্ষীণ। অথচ একদা আমার চোখ দুটো কি সুন্দর ছিল, কি উজ্জ্বল ছিল। লোকে আমার চোখের প্রশংসা করত, গর্বে ভরে উঠত আমার মন। সে যাই হোক, যে ছেলেটি আমার ঘরে ঢুকলো সে একেবারেই ছেলে মানুষ। বয়স তার 20 বছরের বেশি হবে না। ছেলেটির পোশাক পরিচ্ছদ রীতিনীতি বর্জিত। মদের মতো রঙের টাইটা ভাঁজি ভাঁজি ঢেউ খেলানো ভাবে ছড়িয়ে পড়েছে তার বুকের ওপর। গায়ে কালো রঙের মখমলের জ্যাকেট, থোকা থোকা বাদামি রঙের চুল এসে পড়েছে কপালের ওপর। দেখেই বোঝা যাচ্ছে চুলে অনেকদিন নাপিতের কাঁচির ছোঁয়া পড়েনি। পড়লে ভালো হতো। ছেলেটির পোশাক পরিচ্ছদের দুর্বলতাটা ঢাকা পড়ে গিয়েছে তার চেহারার বৈশিষ্ট্যে। চোখ দুটো সংকীর্ণ, চোখের তারা দুটো নীল, একটা মর্মভেদী দৃষ্টি। খাড়া নাক আর দৃঢ় চিবুকের গড়নের মধ্য দিয়ে ফুটে উঠছে একটা গর্বের ভাব। না, ছেলেটাকে দেখে মোটেই শক্তিশালী মনে হচ্ছে না। দেহের মাংস বা মেদের বাহুল্য তার নেই, আর দেহের কাঠামোর ওপর যেন কেবল মসৃণ চামড়ার আবরণ রয়েছে। চামড়ার রং সাদা, খুব সাদা বলা যেতে পারে, আবার ফ্যাকাশেও বলা যেতে পারে। আচমকাই ঘরে ঢুকে পড়ল ছেলেটি। কোনো রকম জানান না দিয়ে ঢুকেই আমাকে দেখে সে কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। দুঃখিত, আমি ভেবেছিলাম এটা আমার ঘর। কথাটা বলার পরেই ছেলেটি বেরিয়ে যাচ্ছিল। হঠাৎই দরজার বাইরে গিয়ে একটু ইতস্তত করে আমাকে প্রশ্ন করল, বলছি, আপনি কি একা রয়েছেন? হ্যাঁ। বড়দিনের সময় একা থাকতে কেমন কেমন একটা অদ্ভুত লাগে, তাই না? তা আমি কিছুক্ষণ বসে আপনার সঙ্গে একটু গল্প গুজব করলে মানে আপনি কি বিরক্ত হবেন? এমা, না না, বরং খুশিই হব। মৃদু হেসে আমি বললাম। ছেলেটি আবার ঘরে ঢুকল, আগুনের পাশে গিয়ে বসল। আমি এ ঘরে ঢুকে পড়ায় আশা করি আপনি কিছু মনে করেননি। বিশ্বাস করুন, আমি কোনো উদ্দেশ্য নিয়ে এ ঘরে আসিনি। আমি সত্যিই ভেবেছিলাম যে এই ঘরখানা আমার। বড্ড ভুল হয়ে গিয়েছে। আরে শুনুন, আপনি ভুল করেছেন বলে আমি খুব খুশি হয়েছি। ভুলটা করেছিলেন বলেই তো আপনার সঙ্গে আমার আলাপ হলো। কিন্তু জানেন তো, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। কি ব্যাপার? আপনি তো দেখছি একেবারে ছেলে মানুষ, তা বড়দিনের এমন আনন্দের সময় আপনি একলা কেন? গায়ে আমি এখন ফিরে যাব না। আসলে এই লোকজনের ঝামেলা আমার একদম ভালো লাগে না। লোকজনের ভিড়ে কাজের ক্ষতি হয়, আমার লেখার কাজ আটকে যায়। ও, তা আপনি বুঝি একজন লেখক? হ্যাঁ, ওই আর কি। তাই নাকি? দেখলাম যুবকের মুখে সলজ্জ হাসি ফুটে উঠল। আমিও মৃদু হেসে বললাম, তবে তো আপনার প্রতিটি মুহূর্তই মূল্যবান। আপনার তো তাহলে আর এক মুহূর্তও সময় নষ্ট করা উচিত নয়। যুবকের পোশাক পরিচ্ছদ আর ভাবভঙ্গির মধ্যে একটা অর্থ যেন এতক্ষণে খুঁজে পেলাম। ও সত্যি নিজেকে লেখক বলেই বিশ্বাস করে। নয়ই তো। উৎসাহের সঙ্গে যুবক বলে উঠল। কিন্তু মুশকিল কি জানেন, আমার বাড়ির লোকেরা এটা মোটেই বুঝতে চায় না। তাদের ধারণা আমি অকর্মণ্য, অপদার্থ, জীবন পলাতক। সংসারী লোকেরা কবেই বা শিল্পীর সমাদর করতে পেরেছে বলুন? ঠিক বলেছেন, এইটা না একটা দামি কথা বলেছেন।
তেল, নুন, কাঠ, জ্বালানি, এই সমস্ত কিছুর চিন্তা যাদের মনকে আচ্ছন্ন করে রেখেছে, তারা কি করে কবি বা শিল্পীর প্রতিভা সঠিক মূল্যায়ন করবে? কিন্তু তাই বলে অনাবশ্যক সমালোচনা তারা কেন করে বলুন তো? যুবকের কথার সুরে কেমন একটা আরতি ফুটে উঠল। আমি তাকে প্রশ্ন করলাম, যাক যাক, ওসব বিষয় লোকেদের কথা আপনি ছেড়ে দিন। তা আপনি এখন কি লিখছেন? আমার কবিতা এবং আমি, কবিতা আর ডায়েরি একসঙ্গে। ডায়েরিটা খুব মূল্যবান, এটা সঙ্গে থাকায় কবিতাগুলোর সঠিক তাৎপর্য বোঝা যাবে, অর্থাৎ কবির কোন মানসিকতা থেকে কোন কবিতার জন্ম তা ধরতে পারা যাবে। বাহ, চমৎকার। তরুণকে একটু উৎসাহ দেবার জন্য আমি কথাটা বললাম। হ্যাঁ, যা বলছিলাম, ফ্রান্সিস র্যান্ডালের আমার কবিতা এবং আমি একবার ছেপে প্রকাশিত হোক, দেখবেন কীরকম সাড়া পড়ে যায়। কেন বলুন তো? ও কি ওভাবে তাকাচ্ছেন কেন? ও ফ্রান্সিস র্যান্ডালের, আরে আমি আমার নামই ফ্রান্সিস র্যান্ডাল, বুঝলেন? যুবক নিজের বুকে হাত দিয়ে সগর্বে কথাটা বলল। কথাটার পরেই একটু থামল তরুণ। উত্তেজনায় সে তখন হাঁপাচ্ছে। তারপর আবার শুরু করল। জানেন আমার বাড়ির লোকেরা কি বলে? বলে কবিতা লিখে কি হবে, আমি নাকি এখনো ছেলে মানুষ। কিন্তু আমি নিজেকে একেবারেই ছেলে মানুষ মনে করি না, বরং এক এক সময় মনে হয় আমি পরিণত চিন্তাশক্তির অধিকারী, খানিকটা বৃদ্ধ। মৃত্যু আমার সামনে এগিয়ে আসছে, অবলুপ্তির অন্ধকার, অথচ জীবনে কত কিছু আমার এখনো করা বাকি। ও, তার মানে সৃজনশীলতার চাকায় আপনি দ্রুততর বেগে আবর্তিত হতে চান, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আপনি না আমায় ঠিক বুঝতে পেরেছেন। আমার, জানেন, আমার দৃঢ় বিশ্বাস আমার সৃজনী শক্তি আছে। একদিন না একদিন আপনি আমার লেখা পড়বেনই। বলুন বলুন, আপনি পড়বেন তো? যুবকের গলার স্বরে মিনতি আর ব্যগ্রতা যেন ঝরে ঝরে পড়ল। আমি তাকে আশ্বস্ত করার জন্য বললাম, নিশ্চয়ই পড়ব। ঠিক বলছেন তো? যুবকের কণ্ঠে যেন মরিয়া ভাব, তার চোখের দৃষ্টিতে যেন ভীরু ভাব। আমি তাকে বললাম, ঠিকই বলছি, কিন্তু এতক্ষণ গল্প করছি, আপনাকে তো একটু কফি খাওয়ানো হয়নি। আপনি একটু বসুন, আমি এক্ষুনি কফি করে নিয়ে আসছি। আমি ভিতরের ছোট্ট কিচেনটাতে গেলাম। পার্কুলেটারে কফিও তৈরি করলাম। 2 কাপ কফি আর কেক নিয়ে যখন বসবার ঘরে এলাম, অবাক ব্যাপার, আমি আর সেই যুবককে দেখতে পেলাম না। বুঝলাম সে চলে গিয়েছে। আমি ভাবলাম, খেয়ালি তরুণ কি তবে নিজের খেয়ালেই চলে গিয়েছে, নাকি আমার কোনো আচরণে ও মনে মনে আহত হয়েছে? যাই হোক, ওকে না দেখে আমি কিঞ্চিত আশাহত হলাম। অগত্যা একা একাই কফিটাও শেষ করতে হলো। আমার ঘরের এক কোণে একটা বইয়ের সেলফ ছিল। সেলফটা বইয়ে ঠাসা বলা যেতে পারে। এর জন্য বাড়িওয়ালি বারবার আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। বলেছিলেন, আশা করি এই বইয়ের দাগটার জন্য আপনি কিছু মনে করবেন না মিস। আসলে কি বলুন তো, এ হলো আমার স্বামীর বই, আর তিনি হলেন বই অন্তঃপ্রাণ। কিছুতেই তিনি এইসব বই হাতছাড়া করবেন না। কিন্তু মুশকিল হচ্ছে, এই বইগুলো রাখবার জন্য বাড়িতে তো অন্য কোনো জায়গাও নেই। বইগুলো ঘরের একটা কোণ আটকে রেখেছে। আমি তাই জন্য ঘরের ভাড়াটাও একটু কম ধরেছি। আশা করি আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করব না। ল্যান্ডলেডিকে আশ্বস্ত করার জন্য আমি বলেছিলাম, আসলে একটা কথা জানেন তো, বইয়ের চেয়ে বড় বন্ধু কিন্তু আর কেউ নেই। তাই বই থাকলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সেলফের এই বইগুলিকে দেখে আমার ঠিক বন্ধু ভাবতে ইচ্ছে করে না। অলসভাবেই একখানা বই টেনে বার করলাম, আর সেটা বার করেই আমি চমকে উঠলাম। এ কি অদ্ভুত ব্যাপার! এ কোন বই আমার হাতে এলো? তবে কি
ভাগ্য দেবতাই আমার হাত দিয়ে এই বইখানাকে টেনে বার করলেন। এ কি বিচিত্র খেয়াল ভাগ্য দেবতার। একটা সিগারেট ধরিয়ে পুরনো ছিঁড়া খোড়া বইখানা খুললাম। পাতলা চটি একখানা বই, নাম আমার কবিতা এবং আমি। প্রকাশকাল 1852 খ্রিস্টাব্দের বসন্তকাল। না, কবিতাগুলো কাঁচা হাতের হলেও বেশ জীবন্ত বলতেই হয়। কবির ভবিষ্যৎ বেশ সম্ভাবনাময়। উজ্জ্বল স্বাক্ষর রয়েছে কবিতাগুলোর মধ্যে, সঙ্গে আবার ডায়েরিও রয়েছে। তবে ডায়েরির লেখাগুলো ব্যক্তিগত আবেগের দ্বারা প্রভাবিত নয়, বেশ বাস্তবধর্মী। আমি বেশ কৌতূহলী হয়ে উঠলাম। কৌতূহলী হয়ে পাতাগুলো একের পর এক উল্টাতে লাগলাম। শেষ পাতায় এসে ডায়েরিতে শেষ এন্ট্রিটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেলাম। শেষ পাতায় ছাপার অক্ষরে কিছু লেখা রয়েছে। আমি লেখাটা পড়তে শুরু করলাম। বড়দিন, 1851 খ্রিস্টাব্দ। এই প্রথম একলা বড়দিনের ছুটি কাটাচ্ছি। আজকে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। বিকালে বেরিয়ে সন্ধ্যায় যখন ঘরে ফিরে এলাম, দেখলাম মধ্যবয়সী এক ভদ্র মহিলা আমার ঘরে বসে আছেন। প্রথমটায় ভাবলাম আমার নিজেরই ভুল হয়েছে, আমি নিজেই ভুল করে অন্য কারোর ঘরে ঢুকে পড়েছি। পরে দেখলাম তা নয়, আমি আমার ঘরেই ঢুকেছি। অনেকক্ষণ কথা বললাম ভদ্রমহিলার সঙ্গে। তারপর কি আশ্চর্য, ভদ্রমহিলা আমার চোখের সামনেই হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। তবে উনি নিশ্চয়ই কোনো জীবিত মানুষ নন, কোনো প্রেতাত্মা। কিন্তু আমি ওকে ভয় পাইনি, মোটেই ভয় পাইনি। বরং ভদ্রমহিলাকে আমার বেশ পছন্দই হয়েছিল। তার মানে কি ওই ভদ্রমহিলা সাধারণ কেউ নন? আমি যার সাথে কথা বললাম উনি সাধারণ কেউ নন? না না, আজ রাতে আমার শরীরটা মোটেই ভালো লাগছে না। বুকটা কেমন যেন ধড়ফড় করছে। এই লেখা কি? আমার সারা শরীরে একটা অস্বস্তির ভাব আসছে। এরকমটা তো আমার সঙ্গে আগে কখনো হয়নি। এর আগে কোনো বড়দিনের সময় আমি এতটা অসুস্থ হয়ে পড়িনি। তবে কি আমি ভয় পেয়েছি? আর ভয়ের ফলেই এই শারীরিক অস্বস্তি? ডায়েরির শেষ এন্ট্রি ফ্রান্সিস র্যান্ডেলের শেষ লেখা। 1851 খ্রিস্টাব্দে বড়দিনের রাতেই হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ডায়েরিতে যে মধ্যবয়সী ভদ্রমহিলার কথা বলা হয়েছে, সম্ভবত ফ্রান্সিস র্যান্ডেলকে জীবিত অবস্থায় তিনি শেষ দেখেছেন। সেই মধ্যবয়সী ভদ্রমহিলার পরিচয় আজও রহস্যাবৃতই রয়ে গিয়েছে। আমার নাম শ্রী উপেন্দ্রনাথ ঘোষ, নিবাস বীরভূম জেলার টকবা নামক গ্রামে। 1872 খ্রিস্টাব্দে আমি বিএ পাশ করে চাকরির সন্ধান শুরু করি। কয়েক মাস ধরে নানা জায়গায় বহু আবেদন করেছিলাম, কিন্তু ফল হলো না। অবশেষে সিউড়ি জেলার স্কুলে শিক্ষকের পদ শূন্য হয়েছে জেনে নিজেই সদরে গিয়ে বহু লোককে খোসামত করে অবশেষে উক্ত কাজে নিযুক্ত হলাম। আমার বেতন ঠিক হলো মাসিক 50 টাকা। আমাদের গ্রাম থেকে সিউড়ি পর্যন্ত 12 ক্রোশ পথের ব্যবধান বরাবর একটি কাঁচা রাস্তা রয়েছে। আমি গ্রামে ফিরে গিয়ে জিনিসপত্র নিয়ে এসে 2 দিন পরে নতুন কাজে লেগে পড়লাম।
মাইনে খুব অল্পই, তাই সেই টাকায় পোষাবে এমন একটা ছোটখাটো সস্তার বাড়ি খুঁজতে লাগলাম। কিন্তু পছন্দ মতো বাড়ি পেলাম না, তাই অগত্যা হেডমাস্টার স্যারের বাড়িতেই এখন থাকা খাওয়া করি। দিনে বিদ্যালয়ে কাজ করি আর অবসর সময় বাড়ি খুঁজে বেড়াই। হঠাৎই শহরের প্রান্তে একটা খালি পাকা বাড়ির সন্ধান আমি পেলাম। বেশ বড়, দেখেই বোঝা যায় বাড়িটি বহুকাল খালি পড়ে আছে। বিভিন্ন জায়গা প্রায় ভেঙে গেছে, তাও বাসোপযোগী কয়েকটা ঘর তাতে ছিল। মাসিক 5 শিকে মাত্র ভাড়া দিলেই বাড়িটা পাওয়া যায়। কিন্তু ঝামেলার ব্যাপার হলো, এই বাড়িটা নিয়ে একটা গুজব আছে। এই বাড়িটাতে নাকি ভূত আছে। যে সময়ের কথা বলছি তখন আমি সদ্য কলেজ পাশ করা ছোকরা, যাকে বলে ইয়াং বেঙ্গল। তা ভূতের ভয়ে যদি আমি পিছিয়ে যাই, সে আমার বিদ্যা মর্যাদা একেবারে ধুলোয় মিশিয়ে দেবে। সুতরাং এই বাড়িটাই নেব, এটা আমি স্থির করলাম। কিন্তু আর যাই হোক, অত দূরে একা একা থাকাটা মোটেই নিরাপদ নয়। ভূত না হয় নাই থাক, চোর ডাকাতের ভয় তো রয়েছে। তাই একজন সঙ্গী খুঁজতে লাগলাম। একজন জুটেও গেলেন। তিনি আমাদের স্কুলের 4র্থ শিক্ষক, নাম রাসবিহারী মুখোপাধ্যায়। যদিও তিনি বিএ পাশ করেননি, কিন্তু তাও কলেজে শিক্ষকতা করেছেন আর নিজেকে ইয়ং বেঙ্গল শ্রেণীভুক্ত বলেই মনে করেন। উনি আগে যেখানে থাকতেন সেখানে কিছু অসুবিধা হচ্ছিল, তাই তিনি আমার সাথে মিলে এই বাড়িটি নিতে রাজি হয়ে গেলেন। একজন চাকর আর একজন রান্নার ঠাকুরও ঠিক করা হলো, কিন্তু তারা কিছুতেই রাতে সে বাড়িতে থাকতে রাজি হলো না। বলল কাজকর্ম সেরে আমাদের খাইয়ে দাইয়ে ওই রাত 9টার মধ্যেই সে নিজের বাড়ি ফিরে যাবে। আমরা আর কি করি, বাধ্য হয়ে তাতেই রাজি হতে হলো। যাই হোক, তার পরের রবিবার সকালে জিনিসপত্র নিয়ে সেই বাড়িতে গিয়ে পাকাপাকিভাবে বসবাস শুরু করলাম। বাড়িটি বহুকালের তৈরি, সেটা দেখলেই বোঝা যায়। চারদিকের পাঁচিলগুলো বিভিন্ন জায়গায় ভেঙে গেছে। গরু মোষের অবাধ আনাগোনা আটকাতে চারিদিকে বাঁশের বেড়া দেওয়া রয়েছে, আর সেই বেড়ার এপাশে বাড়িটির চারিদিকে রয়েছে সুন্দর এক বাগান। সেখানে আবার অনেকগুলো নারকেল, আম, কাঁঠাল, জাম প্রভৃতি বিভিন্ন ফলের গাছ রয়েছে। সেগুলি ফরিয়াদের কাছে জমা দেওয়া। বাড়িটি দোতলা, নিচের তলার সামনে বেশ বড় বড় 2টো ঘর আছে। সেই ঘর দুটোই আমরা নিলাম, কারণ আমাদের প্রয়োজন অল্প, বেশি ঘরের দরকার আমাদের নেই। বাড়ির পিছনে একটা পুকুর আছে, তবে তার জল পানের যোগ্য নয়, স্নানের যোগ্যও নয়। তবে বাসন মাজা আর আরও নানান বিভিন্ন কাজে তা ব্যবহার হতে পারে। আর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ভালো দিঘি ছিল, আমরা সেখানে গিয়েই স্নান করতাম। আর রান্নার জন্য সেই জলই আমাদের ঠাকুর ব্যবহার করতেন। খাওয়া দাওয়ার জন্য একখানা ঘর আমরা নির্দিষ্ট করলাম। অন্য ঘরে 2টো চৌকি পেতে দুজনে শোয়ার ব্যবস্থা করলাম। সারাটা রাত ঘরে প্রদীপ জ্বালা থাকত। এইভাবে কিছুদিন কাটল। ইতিমধ্যে দশহরার জন্য 2 দিন ছুটি পেলাম, সেই সঙ্গে একটা রবিবারও পাওয়া গেল। সেই ছুটিতে আমি বাড়ি গেলাম। বাড়িতে 2 দিন মাত্র থেকে 3 নম্বর দিন সকালেই পায়ে হেঁটে আবার সিউড়ি রওনা হলাম। আমাদের গ্রামের 1 ক্রোশ পরেই হাতছালা বলে একটা গ্রাম রয়েছে। আসলে আগে এখানে স্থানীয় জমিদারদের অনেকগুলো হাতি বাঁধা থাকত। সেই হাতিশালা থেকেই নামটা ক্রমে ক্রমে হাতছালা হয়ে গিয়েছে। সেই গ্রামের পাশেই রাস্তার ধারে একটা মন্দির রয়েছে। সেই মন্দিরে রমাপ্রসন্ন মজুমদার নামে একজন ব্রাহ্মণ সবসময় থাকেন। বলা যেতে পারে নিজের জপ তপ নিয়েই মেতে থাকেন। তিনি একজন সিদ্ধ পুরুষ বলে খ্যাত। চারপাশের গ্রামের লোকেরা তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করে। সেখান দিয়ে যেতে যেতে দেখলাম মজুমদার মশাই খড়ম পায়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছেন। আমি তাকে গিয়ে প্রণাম করলাম। আশীর্বাদ করে তিনি আমাকে বললেন, থাক থাক বাবা, তা তুমি কি কোথাও যাচ্ছ? আমি বললাম, আসলে আমি সিউড়ি স্কুলে মাস্টারের চাকরি পেয়েছি। এই দশহরার ছুটিতে আমি বাড়ি এসেছিলাম। কাল আবার স্কুল খুলবে, সেই জন্য আমি ফিরে যাচ্ছি আবার। মজুমদার মশাই কি যেন একটা চিন্তা করলেন, তারপর বললেন,
বাবা, কিছু মনে না করলে একটা কথা বলি। আচ্ছা, আজ কি তোমার না গেলেই নয়? না, আমি বলি কি, আজ বরং তুমি বাড়ি ফিরে যাও, কাল না হয়ে যেও। আমি বললাম, তা কি করে হয়? আসলে কাল তো স্কুল খুলবে। আমার নতুন চাকরি কামাই হওয়াটা বড্ড খারাপ দেখাবে, তাই আমাকে যেতেই হবে। দয়া করে আজ না যাওয়ার জন্য আমাকে অনুরোধ করবেন না। মজুমদার মশাই বললেন, বেশ, তা তুমি কোথায় বাড়ি নিয়েছ? ওই তো শহরের দক্ষিণ ভাগে একটা পুরাতন বাড়ি খালি পড়েছিল, ওটাই ভাড়া নিলাম আমি। আর আমার সাথে আমাদের স্কুলের অন্য একজন মাস্টারমশাই, রাসবিহারী মুখোপাধ্যায়, একসঙ্গে থাকছেন। এখন আসি, কেমন? ভালো থাকবেন। কথাগুলো বলে মজুমদার মশাইকে প্রণাম করে আমি এগোতে শুরু করলাম। বেলা আন্দাজ 2টো নাগাদ আমি সিউড়ি গিয়ে পৌঁছলাম। স্নান খাওয়া করতে করতে 5টা বেজে গেল। খেয়ে দিয়ে বারান্দায় বসে তামাক খাচ্ছি, এমন সময় দেখি আমাদেরই গ্রামের একজন কৈবর্ত একটা বড় লাঠি ঘাড়ে করে এসে উপস্থিত হলো। তাকে দেখেই অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে, তুই হঠাৎ কোথা থেকে এলি? আগে মা ঠাকুরানী চিঠিখানা দিয়েছেন, আর এই কবচটা আপনার হাতে পড়বার জন্য পাঠিয়ে দিয়েছেন। বলেই সে একটা চিঠি ও কবচ দিল। চিঠি পড়ে দেখলাম মা ঠাকুরানী লিখেছেন, তুমি বাড়ি থেকে বেরোনোর পর রমাপ্রসন্ন মজুমদার মশাই এসেছিলেন। তিনি আমায় একটি কবচ দিলেন। আমার হাতে সেটা দিয়ে বললেন, মা, তোমার ছেলে আজ প্রাতে শিউড়ি রওনা হয়েছে। রাস্তায় তার সঙ্গে দেখা হলো, তার জন্য আমি এই কবচটি এনেছি। তুমি যেমন করে পারো আজই এই কবচটি তোমার ছেলেকে পাঠিয়ে দাও, এবং বিশেষ অনুরোধ করে লেখো যেন আজই সে এই কবচটি ধারণ করে। আর তাকে লিখে দিও যে যদি কোনো রকম ভয় পায় তবে যেন তারক ব্রহ্ম নাম জপ করে। তারক ব্রহ্ম এই কবচের গুণে এবং নামের বলে সে সকল বিপদ থেকে মুক্ত হবে। ওনার কথা মতো আমি দিনু কৈবর্তকে দিয়ে এই চিঠি আর কবচ তোমার কাছে পাঠালাম। শোনো, পাওয়া মাত্রই, মানে আমার চিঠি পাওয়া মাত্রই রাম নাম স্মরণ করে তুমি কবচটি ভক্তি ভরে ডান হাতে পড়বে, যেন কোনোভাবেই আমার কথার অন্যথা না হয়। এটা তোমার মাতৃ আজ্ঞা, এটাই তুমি জানবে। পত্র আর কবচ নিয়ে আমি দিনুকে বললাম, তা তুই আজ এখানেই থাকবি তো? তাহলে তোর খাবারের জোগাড় করতে বলি। সে বলল, আগে মা ঠাকুরানী বিশেষ করে বলে দিয়েছেন আমি যেন নিজে দাঁড়িয়ে থেকে কবচটা পড়িয়ে দিই, এবং আজ রাতেই যেন সেই খবর আমি গিয়ে তাকে দিই। তার ছেলে কবচ পড়েছে এ কথা না জানলে তার ঘুম হবে না, সেই জন্যে আমার থাকা হবে না বাবু। আর আমি এসব শুনে ওকে থাকবার জন্য অনুরোধ করলাম না। ওর হাতে 2 আনা পয়সা দিয়ে বললাম, এই নে, এটা ধর। সে বলল, এটা কিসের জন্য? আরে বাজার থেকে কিছু মুরকি আর মুড়ি কিনে খাবি, বুঝলি? ওর সামনেই আমি কবচটা হাতে পরে নিলাম। সে আমাকে প্রণাম করে নিশ্চিন্ত হয়ে বিদায় নিল। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর যথাসময় আমরা দুজন শুয়ে পড়লাম। আমাদের দুজনের চৌকির পাশেই 2টো বড় বড় খোলা জানলা ছিল। আকাশে মেঘ, মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আর মাঝে মাঝে প্রবল হাওয়ায় মেঘ সরে গিয়ে একাদশীর চাঁদ দেখা দিচ্ছে। আমরা দুজনে কিছুক্ষণ গল্পগুজব করে তারপর চুপচাপ শুয়ে পড়লাম। পথশ্রমে এমনই ক্লান্ত হয়েছিলাম যে তাড়াতাড়ি আমাদের ঘুম ধরে গেল। তখন অনেক রাত। হঠাৎই আমাদের ঘুম ভেঙে গেল। দেখি হাওয়ায় প্রদীপটা নিভে গেছে। ক্ষীণ মেঘপুঞ্জের আড়াল থেকে জ্যোৎস্নার আলো জানলা দিয়ে ঢুকে উল্টো দিকের দেওয়ালের একটা অংশকে আলোকিত করছে। ঘুম জড়ানো চোখে অল্প অল্প খুলে দেখলাম একজন যেন কঙ্কালসার বৃদ্ধ আমার বিছানার উপর হাঁটু গেড়ে বসে রয়েছেন, এবং এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছেন। তার মুখটা যেন বহুদিন রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হয়ে গেছে, গালের চামড়া ঝুলে পড়েছে,
দাঁতহীন মাড়ির ওপর তার ঠোঁট দুটো যেন চুপসে গেছে, মাথায় সাদা ছোট চুলগুলো যেন খাঁড়া হয়ে গেছে, তার চোখ দুটো থেকে যেন ক্রোধ, ঘৃণা আর বিদ্রুপের জ্বালা ঠিকরে বেরিয়ে আসছে। ব্যাপারটা দেখে আমি আতঙ্কে শিউরে উঠলাম, ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কিন্তু সে অবস্থায় বেশিক্ষণ থাকতে পারলাম না। আমি আবার চোখ খুললাম, আবার দেখলাম সেই বিভৎস মূর্তি ঠিক সেই অবস্থায় বসে আছে। ব্যাপারটা সত্যি কিনা পরখ করতে আবারও চোখ কচলালাম। তখনই হঠাৎ মা ঠাকুরনের চিঠির কথাটা মনে পড়ল। মনে মনে বললাম, না না, ভয় পাবো না। ভয়ের কি, আমার হাতে তো রামকবচ আছে। মনে মনে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ পর আবার চোখ খুললাম। আশ্চর্য, কেউ কোথাও নেই। সাহস নিয়ে উঠে বসলাম। ভয়ে ভয়ে রাসবিহারী বাবুকে ডাকতে লাগলাম। রাসবিহারী বাবু ঘুম থেকে উঠে বসলেন, বললেন, কি আবার কি হয়েছে? আমি একটা প্রদীপ জ্বালালাম। সমস্ত ঘটনা আস্তে আস্তে ওনাকে বললাম। সব শুনে উনিও অত্যন্ত ভয় পেয়ে গেলেন। সমস্ত রাত আমরা বসে গল্প করেই কাটিয়ে দিলাম। না, এই বাড়িতে আর নয়। পরদিন সকালেই সেই বাড়ি ছেড়ে আমরা অন্যত্র চলে এলাম। যথাসময়ে খাওয়া দাওয়া করে ওই 10:30 নাগাদ আমি স্কুলের জন্য বের হলাম। টিফিনের সময় ডাকওয়ালা পিয়ন এসে একটা চিঠি দিয়ে গেল। দেখলাম রমাপ্রসন্ন মজুমদার মহাশয়ের চিঠি। চিঠির তারিখ ও ছাপ গতকালের। চিঠিতে লেখা রয়েছে, বাবা জীবন, গতকাল তোমার সাথে দেখা হওয়ার পর আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম এবং মা ঠাকুরানীকে তোমার জন্য একটি কবচ আমি দিয়ে এসেছি। তাকে অনুরোধ করেছি যে সে যেন ওই কবচ যে কোনো উপায়ে তোমাকে পাঠিয়ে দেন, যাতে আজ রাতের আগেই কবচটি তুমি ধারণ করতে পারো। আমার বিশ্বাস যে আজ রাতেই তুমি কোনো রূপ ভয় পাবে, বিপদে পড়বে, কিন্তু সেই কবচটির গুণে বিপদ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কবচটি তুমি সব সময় পরে থাকবে, এবং তাও যদি কখনো কোনো কারণে ভয় পাও তবে তারক ব্রহ্ম নাম জপ করবে। সব সময় শুদ্ধাচারে থাকবে। জয় মা। মা ভবানী তোমার মঙ্গল করুক। জয় মা ভবানী। ইতি নিয়ত আশীর্বাদক শ্রী রমাপ্রসন্ন দেব শর্মা। চিঠিটা পড়ে আমি অবাক হয়ে গেলাম। রাসবিহারী বাবুকেও চিঠিটা দেখালাম। তিনিও খুব অবাক হলেন। পুজোর ছুটির সময় প্রথমেই আমি বাড়ি ফিরে মজুমদার মশাইকে প্রণাম করতে গেলাম। যে বিপদ থেকে তিনি আমাকে উদ্ধার করেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আমি যে সেই রাত্রে ভয় পাবো, মানে আমার সাথে যে এমন কিছু ঘটবে, এ কথা আপনি জানতে পারলেন কেমন করে? একটু মৃদু হেসে মজুমদার মশাই বললেন, বাবা জীবন, তুমি যখন সেদিন এসে আমাকে প্রণাম করলে তখনই আমি দেখলাম যে একটা প্রেতাত্মা তোমার পিছনে ঘুরে বেড়াচ্ছে। কোনো কারণে সে তোমার উপর ভয়ানক ক্রুদ্ধ হয়ে আছে এবং তোমার প্রাণহানি করবার জন্যেই তোমার সঙ্গ নিয়েছে। কেবল উপযুক্ত ক্ষণ পায়নি, আর সেই জন্যেই সে সফল হতে পারেনি। তুমি চলে যাওয়ার পর আমি গণনা করে দেখলাম যে সেই রাতেই সেই ক্ষণ উপস্থিত হবে, আর সে তোমার ক্ষতি করবে। তাই তাড়াতাড়ি একটা কবচ মা ঠাকুরানীকে দিয়ে এসেছিলাম। যাই হোক, এই রক্ষা কবচটি কিন্তু তুমি কখনো পরিত্যাগ করো না। এ তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আমি বললাম, কিন্তু মজুমদার মশাই, আমার সঙ্গে যে লোকটি সেই ঘরে শুতেন তিনি কোনো রকম ভয় পেলেন না কেন? মানে
তার সাথে তেমন ভয়ানক কিছু হলো না কেন? আমরা দুজনেই তো একসঙ্গে সেই বাড়িতে ছিলাম, তাহলে আমার উপরেই সেই ভূতের এত আক্রোশ হলো কেন? মজুমদার মশাই জিজ্ঞাসা করলেন। আচ্ছা, তা সেই লোকটির নাম কি? তার নাম রাসবিহারী মুখোপাধ্যায়। ও, তিনি ব্রাহ্মণ। এই কারণেই ভূত হঠাৎ করে তার কিছু ক্ষতি করতে পারেনি। তুমি কায়স্থ, তাই তোমার প্রাণহানি করা তার পক্ষে সহজ হতো। এই কথা শুনে আমি নীরবে কিছুক্ষণ চিন্তা করতে লাগলাম। পরে বললাম, সেই ভূত কি এখনো আমার অনিষ্ট করার চেষ্টা করছে? করছে, ক্রমাগত করে চলেছে। আরো একবার সে তোমায় দেখা দেবে, কিন্তু সে যে কবে উপস্থিত হবে তা আমি এখনই বলতে পারবো না। তবে তুমি ভয় পেও না, এই কবচের বলে তোমার কোনো বিপদ হবে না। তারপর 18 বছর কেটে গেল। সেই ভূতের কথা আমি প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু রাম কবচটি বরাবর সযত্নে পড়েছিলাম। আমি ক্রমে ক্রমে দ্বিতীয় শিক্ষক থেকে প্রধান শিক্ষকের পদে উন্নীত হলাম। পরে আরও কয়েক বছর সুখ্যাতির সঙ্গে কাজ করে প্রেসিডেন্সি বিভাগের ডেপুটি ইন্সপেক্টরই পদ পেলাম। আমার বেতন 150 টাকা হলো। মফস্বলে নানা স্থানে ভ্রমণ করে আমাকে বিদ্যালয় পরিদর্শন করতে হতো। একদিন মেদিনীপুর জেলার একটি গ্রাম্য স্কুল পরিদর্শন করতে যাচ্ছি। সন্ধ্যার পর খাওয়া দাওয়া করে একটা গাড়ি ভাড়া করে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। শরৎকালের পরিষ্কার রাত্রি, আকাশে চাঁদ ছিল। ডিস্ট্রিক্ট বোর্ডের পাকা রাস্তা দিয়ে গাড়ি ধীর গতিতে চলছে। আমি প্রথমটা শুয়ে একটু ঘুমোবার চেষ্টা করলাম। ঘন্টা 2 এপাশ ওপাশ করে কিছুতেই ঘুম এলো না। তখন চোখ মুছে উঠে বসলাম। দেখলাম গাড়োয়ান তার বসবার সেই সংকীর্ণ স্থানটুকুতে কোনো প্রকারে শুয়ে ঘুমিয়ে পড়েছে। জ্যোৎস্না রাতে পরিষ্কার পথ বেয়ে গরু দুটিও অবাধে আপন মনে চলছে। রাস্তার 2 ধারে বৃক্ষের শ্রেণী, কোথাও দূরে দূরে, কোথাও বা ঘনসন্নিবদ্ধ। ঝুপঝুপ করে বাতাস বইছে। গাড়োয়ান আরামে ঘুমিয়ে পড়েছে। তাকে আর জাগাতে ইচ্ছা হলো না আমার। অথচ গরু দুটো এইভাবে অরক্ষিত অবস্থায় পথ চলবে, সেটাও নিরাপদ নয়। এই সব চিন্তা করে আমি আর শুলাম না, বসেই রইলাম। এই অবস্থায় প্রায় ঘন্টাখানেক কাটল। আমার একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল। আমি বসে বসে ঢুলতে লাগলাম। হঠাৎ গরু দুটি থেমে গেল। একটা ঝাঁকুনি দিয়ে গাড়িটা দাঁড়িয়ে পড়ল। ঘটনার বিহ্বলতায় আমার তন্দ্রা ছুটে গেল। চোখ খুলে দেখি সেই ভীষণ মূর্তি। গরু দুটোর সামনে পথ অবরোধ করে গাড়ির জোয়ালের উপর 2 জীর্ণ হাত রেখে সেই শুষ্ক চামড়ার বৃদ্ধ কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে, এবং সেই জ্বলন্ত চক্ষু দুটো দিয়ে আমার দিকে যেন ক্রোধানল বর্ষণ করছে। দৃশ্যটা দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। আমি কাঁপতে লাগলাম। বুকের কাছে হাত রেখে তারক ব্রহ্ম নাম জপ করতে লাগলাম। কিছুক্ষণ জপ করতে করতে সে মূর্তির ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। যখন সে একেবারে অদৃশ্য হয়ে গেল, গরু দুটো তখন গাড়ি পিছন দিকে ঘুরিয়ে মহাবেগে ছুটতে লাগলো। ঝাঁকুনিতে গাড়োয়ানের ঘুম ভেঙে গেল। সে ধরফর করে উঠে বসল। বাবু, এ কি, এই গরু এরম করে ছুটছে কেন? আমি তাকে আসল কথা না বলে কেবলমাত্র বললাম, হয়তো রাস্তায় ওরা ভয়ের কিছু দেখেছে, তাই ছুটে বাড়ি ফিরতে চাইছে। গাড়োয়ান তখন গাড়ি থামাবার এবং মুখ ঘোরাবার জন্য অনেক চেষ্টা করল, কিন্তু গরু দুটো লাঙল টেনে ছিঁড়ে ফেলবার চেষ্টা করল। তারা কিছুতেই দাঁড়ালো না। দৌড়তে দৌড়তে অবশেষে যখন একটা গ্রামের বাজারে এসে পৌঁছলো এবং সেখানে অনেক লোকজন আর অন্যান্য গরুর গাড়ি দেখতে পেল, তখন তারা দাঁড়ালো। গরু দুটো ভয়ানক ক্লান্ত হয়ে পড়েছে। তাই দেখে আমি গাড়োয়ানকে বললাম, থাক, আজ আর গিয়ে কাজ নেই। তুমি গরু দুটোকে খুলে দাও, ওদের মুখে ঘাস দাও, জল দাও,
কাল সকালে আবার না হয় যাওয়া যাবে। আজ রাতটা এখানেই বিশ্রাম নেওয়া যাক। সেই দিনটা কেটে গেল। তারপর আরো 7 বছর কাটলো, কিন্তু কোনো রকম ভয় পাইনি। সেই কবচটা এখনো আমি পরে আছি, এবং যতদিন বাঁচব সেই কবচ আমি ধারণ করে রাখব। আমার মাতৃদেবী এবং মজুমদার মশাইয়ের লেখা সেই চিঠি দুটো আজও আমার কাছে আছে। যদি কেউ দেখতে চায় তাহলে আমি সানন্দে তাকে দেখাতে পারি।